মীর বলল, আমার কষ্ট হচ্ছে। আমি কখনো তাকে দেখিনি, কিন্তু আজ তার অতীতের স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠছে। কোনো এক শিমুল গাছের নিচে, এই তো এক্ষুনি বসে পড়লো, বাঁশির সুর তুললো। ওই বুঝি ফারদিনা ছুটে আসলো। তারা দুজন মুগ্ধতার সাথে আলাপ করছে। তাদের কথোপকথন আমার কানে ভেসে পর্যন্ত আসছে। মীর থেমে গেল, দীর্ঘশ্বাসের সাথে কবরটির কাছে এগুলো। সমাধি ফলক হাতে স্পর্শ করল, তখন তার বুকটার ভেতর ছেদ করে উঠল। নতুন করে অজানা ব্যথাগুলো আবার জাগ্রত হচ্ছে যেন। রাখাল বাঁশিওয়ালা, জমিদার কন্যার শেষ পরিণতি এত ভয়াবহ কেন হলো? কেন তাদের প্রেম অপূর্ণ রয়ে গেল? ফারদিনা সুফিয়ানের কারণে মৃত্যু হলো কেন? যদি তাদের প্রেম সফল হতো সেদিন, তাহলে অন্তত তাদের বংশধরের সাথে তাদের দেখা হতো। মীরের কণ্ঠে আক্ষেপের সুর। আক্ষেপ তো থেকেই যাবে। আশেপাশে সবাই যেন আক্ষেপের সুরেই দেখছে কবরটি। মনে হচ্ছে মাটির ঘরে শয়িত মানুষটি জীবিত। একজন জীবিত ব্যক্তিকেই মানুষ আগ্রহ নিয়ে দেখে, মৃতদের না। আজ তারা ছদ্মবেশী এক রাখালের কবর দেখছে, তীব্র আগ্রহ নিয়ে। আহির দুপা কবরের দিকে এগিয়ে গেল। আমরা কবর জিয়ারত করি, এরপর তাদের ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করি। তার স্মৃতি মাখা কত কি হয়তো পড়ে আছে, আমরা সেগুলো ছুঁয়ে দেখব। রাফিদ আহিরের সাথে রেস্ট টেনে বলল, হুঁ চল, জিয়ারত করে ভেতরে যাই। তারা কবর জিয়ারত শেষ করে জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করলো। ঘরে প্রবেশের মূল দরজার সামনে একজন পর্যটক গাইড বসা। উনি আহিরদের বাধা দিয়ে বললেন, ভিতরে প্রবেশ করা বারণ, আইনগতভাবে নিষিদ্ধ। আহির কিছুক্ষণ থ হয়ে দাঁড়ায়, এরপর পকেট থেকে একটা কার্ড বের করে ভদ্রলোককে দেখালো। লোকটি কার্ড দেখে বললেন, আপনি গোয়েন্দা? হুঁ, দরকারে এখানে এসেছি। ঘরের ভেতরে প্রবেশ করতে হবে। আহিরের কণ্ঠে দৃঢ়তা। গাইড তাদের তিনজনের দিকে পরপর তাকিয়ে ভিতরে প্রবেশ করার অনুমতি দিলেন, এবং সাথে উনিও ঢুকলেন। স্তব্ধ, নির্জন পড়ে থাকা হায়দার বাড়ি আজ যেন ধুলোয় মোড়া, মাকড়সার জাল। তারা পা ফেলতেই যেন শত বছরের নিস্তব্ধতা নিমিষেই কেটে গেল। ভিতরটা আশ্চর্যজনকভাবে নীরব। প্রথমে দেখা গেল বৈঠকখানা। সাধারণত যা থাকে তাই আছে এখনো, তবে সবকিছু ছিল বেশ দামি। এত এত বছরেও যেন এতটুকু ক্ষয় হয়নি। সব যেন সেই পূর্বের দিনের মতোই উজ্জ্বল। দ্বিতীয় বাঁ দিকের দরজার পর রান্নাঘর, গেল না সেখানে। ঘরের মাঝ স্থানে থেকে সিঁড়ি বেয়ে গেছে দোতলায়, সেখান থেকে তিনতলায়। তারা সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। তাদের সঙ্গে থাকা ভদ্রলোক বললেন, কি দেখবেন বলেন, আমি নিয়ে যাচ্ছি সেখানে। আহির বলল, সুফিয়ান হায়দারের ঘরে চলুন। সুফিয়ানের ঘরের মূল দরজা খোলার পরেই মনে হলো অজানা কারোর সুর ভেসে আসছে। পরপর সুর থেমে গেল। মনে হলো কেউ ঘরের ভিতরে কোনো এক আড়ালে বসে বাঁশি বাজাচ্ছিল। তাদের দেখে মুহূর্তেই থেমে গেল। আহির মীর একসাথে আশ্চর্য হলো। কি হলো, দাঁড়িয়ে পড়লেন যে? গাইড বললেন। আহির বলল, কিছু নয়, বলে ঘরের ভিতরে ঢুকলো। সুফিয়ান এর সেই বিছানা, সেই আলমারি, সেই চাকচিক্য ঘর, সব যেন অক্ষয়। ঘরের মেঝেতে যেন পড়ে আছে তার পায়ের ছাপ। দেয়ালে পুরুষদের অঙ্কন ছবি টানিয়ে রাখা, পূর্বপুরুষদের ছবি। আহির নির্বাক হয়ে তাকিয়ে থেকে বলল, এখানে কি সুফিয়ান হায়দারের ছবি আছে? গাইড বললেন, না, ওনাকে দেখার সৌভাগ্য পর্যন্ত হলো না। বলে সমস্ত নিঃশ্বাস যেন ছাড়ল রাফিদ। তার রেস্ট টেনে মীর বলল, উনি বাস্তবে কেমন ছিলেন কে জানে। যদি স্বচক্ষে তাকে দেখতে পারতাম। শুধু ওনার বর্ণনা বইয়ের পাতায় পড়েছি। ক্ষীণকণ্ঠে বলল। গাইড বললেন, উনি ছিলেন শ্যামবর্ণের, তবু তিনি ছিলেন সুদর্শন। তার গড়ন মুগ্ধকর। চাপদাড়ি ছিল মসৃণ, উচ্চতা ছিল প্রায় 6 ফুট। চোখ ছিল মায়াবী, নাকটা ছিল তীরের মতোই খাড়া। সিন্ধুতলি গ্রামে সমস্ত মেয়েই বোধহয় সুফিয়ান হায়দারের জন্য পাগল ছিল। ওনাকে দেখার জন্য সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা দাসী অবধি সেজে থাকতো এই বাড়িতে। ওনাকে পাওয়ার জন্য দরকার হলেও ওরা হয়তো প্রতিযোগিতায় নামতে পারত। যখন সুফিয়ান আলিমনগরে চলে গেলেন, কত মেয়ে তাকে লুকিয়ে লুকিয়ে দেখতে যেত। যখন ওরা জানতে পারলো আলিমনগরের জমিদার কন্যার প্রেমে সুফিয়ান হাবুডুবু খাচ্ছে, তখনও ওদের মধ্যে অনেকে আত্মহত্যা করে। তবে সেই ঘটনা কেউ জানতো না। আজ আমি আপনাদের বললাম। লোকটি থেমে গেলেন। আহির কুঁচকানো চোখে মাঝে প্রশ্ন জাগ্রত করে বলল, কি বলছেন? এসব কি সুফিয়ান হায়দার জানতেন? হুম, জানতেন। উনি বেশ কিছু বছর রাশিয়া ছিলেন ব্যবসা সূত্রে। শোনা যায় সেখানে এক রাজার মেয়ে সুফিয়ানের প্রেমে পড়ে। সুফিয়ানের দেশে ফেরার কথা ছিল 3 বছর পর। সেখানে সে 5 বছর পরে ফেরেন। প্রশ্ন হচ্ছে, এত বছর ওখানে কি করছে?
উনি ছিলেন রহস্যময় এক মানব, যার রহস্য আজও রয়ে গেছে, যার প্রশ্ন আজও কেউ দিতে পারেনি। লোকটি থামলেন, ধীরস্থির পায়ে হেঁটে গেলেন জানালার পাশে। দমকা হাওয়াতে মুখটি শীতল হলো। জানালায় হাত রেখে গভীর কণ্ঠে বললেন, উনি মৃত্যুর আগে কিছু কথা বলে যেতে চেয়েছিলেন, কিছু সত্য, কিন্তু ভাগ্য ওনাকে বলতে দেয়নি। সেই সত্য কি ছিল আমরা আজও জানতে পারিনি। আমাদের মতো শত শত মানুষ জানার আগ্রহ প্রকাশ করেছে, চেষ্টা করেছে, পারছে না। লোকটির বক্তব্যের কাছে ঘরটি নীরব হয়ে গেল। হঠাৎ যেন বাতাসও থেমে গেল। আহির, মীর, রাফিদ ঘুরে ঘুরে ঘরটি দেখছে, এটা ওটা ছুঁয়ে দেখছে। যে মানুষটা বহু বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, তার ঘরটি এখনো দাঁড়িয়ে আছে, ইট পাথরের ঘেরা একটি সাধারণ ঘর। বাইরে থেকে দেখলে বিশেষ কিছু নয়, তবু এই ঘরটি যেন সময়কে আটকে রেখেছে। মানুষ চলে যায়, কিন্তু কিছু জায়গা থাকে যেখানে স্মৃতি নড়াচড়া করে, নিঃশ্বাস ফেলে। সুফিয়ান হায়দার দুনিয়াতে নেই, অথচ তার ঘরটি এখনো পড়ে আছে। ভেতরটা দেখলে মনে হয় এখানে কেউ নেই, আবার মনে হয় কেউ আছে। ঘরটি পরিষ্কার, যত্নে রাখা, ধুলো জমতে দেওয়া হয়নি, যেন কেউ এখনো এখানে ফিরে আসতে পারে। বিছানাটা গুছানো, জানালাটা ঠিকঠাক খুলে, তবু এক অদ্ভুত নিস্তব্ধতা ঘরের ভিতরে ছড়িয়ে আছে। এই নীরবতা কোনো ফাঁকা ঘরের নীরবতা নয়, বরং এক স্মৃতি ভরা নীরবতা। চারদিকে তার উপস্থিতির ছাপ, দেয়ালে ঝুলে থাকা পুরনো গ্রেক রিয়ান ক্যালেন্ডার, কোণের টেবিলটিতে রাখা কিছু বই, জানালার পাশে দাঁড়িয়ে থাকা একটি চেয়ার, সবকিছুই যেন তার কথা বলছে। মনে হয় তিনি এইমাত্র উঠে গেছেন, একটু পরেই ফিরে আসবেন। সময় এখানেই এগোয় না, শুধু অপেক্ষা করে। এই ঘর পরিত্যক্ত নয়, যদিও মানুষ থাকে না। ঘরের ভিতরে দেখাশোনার লোক আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে ভালোবাসা। যিনি ঘরের ভিতরের অংশে দায়িত্বে আছে, তিনি নিয়ম করে এসে ঘরটা দেখে যায়, আলো জ্বালায়, জানালা খুলে দেয়, যেন ঘরটিকে জানিয়ে দেয় সুফিয়ানকে ভুলে যাওয়া হয়নি। সবচেয়ে ভারী লাগে নিস্তব্ধতা। শব্দ নেই, অথচ মনে হয় অনেক কথা জমে আছে। সুফিয়ানের হাসি, দীর্ঘশ্বাস, রাত জাগা চিন্তা, সবই দেয়ালের ভেতরে আটকে আছে। এই ঘর সাক্ষী হয়ে আছে একটি জীবনের, যে জীবনে শেষ হয়ে গেছে কিন্তু মুছে যায়নি। সুফিয়ান হায়দার নেই, কিন্তু তার ঘর আছে। আর যতদিন এই ঘর দাঁড়িয়ে থাকবে, ততদিন তার স্মৃতিও বেঁচে থাকবে। কিছু মানুষ শরীর নিয়ে চলে যায়, কিন্তু রেখে যায় এমন ঘর, এমন স্মৃতি, এমন কার্য, এমন কৃতিকার্য, যেখানে সময়ও মাথা নত করে দাঁড়িয়ে থাকে। তার বাড়িটি, ঘরটি কিছু অনুপস্থিতির শব্দ চেয়েও স্পষ্ট। বাতাসে এক ধরনের স্থিরতা, যেন সে নিজেও জানে যাকে ঘিরে তার চলাচল ছিল তিনি আর নেই। তবু বাতাস থামে না। জানালার ফাঁক দিয়ে বাতাস ঢুকে পড়ে, পর্দার কিনারা নাড়িয়ে দেয়, আলোর সঙ্গে মিশে ঘরের ভিতরে ঘুরে বেড়ায়। মনে হয় এই বাতাসই তার স্মৃতির বহক। রাত হলে ঘরটি আরো নীরব হয়ে যায়। দিনের আলো চলে গেলে দেয়ালের ছায়াগুলো লম্বা হয়, গভীর হয়। সেই ছায়ার ভেতরেই যেন সুফিয়ান হায়দারের অবয়ব লুকিয়ে থাকে। হয়তো তিনি এই ঘরেই বসে অনেক রাত কাটিয়েছেন, চিন্তায়, স্বপ্নে, অথবা নিছক নীরবতায়। আজ সেই রাতগুলো শুধু দেয়ালের স্মৃতিতে বেঁচে আছে। এই ঘর শেখায় চলে যাওয়া মানেই ফুরিয়ে যাওয়া নয়। কিছু মানুষ তাদের ব্যবহৃত জিনিসে, স্পর্শ করা দেয়ালে, বসে থাকা চেয়ারে রয়ে যায়। ঘরটি তাই শুধু ইট পাথরের কাঠামো নয়, এটি এক জীবনের মানচিত্র। কোথায় দাঁড়িয়ে তিনি জানালার বাইরে থাকতেন, কোন কোণে বসে দীর্ঘ সময় চুপ করে থাকতেন, সবকিছু চিহ্ন এখানে রয়ে গেছে। এটাই যেন ক্ষুদ্রতম জীবনের শেষ অধ্যায়। যারা এই ঘরে আসে, তারা খুব বেশি কথা বলে না। কথা বললে নীরবতা ভেঙে যাবে বলে ভয় হয়। তারা ধীরে হাঁটে, ধীরে ছুঁয়ে দেখে সুফিয়ানের ব্যবহৃত জিনিসগুলো। এই ঘর আসলে একটি স্মৃতিসৌধ, কিন্তু পাথরের নয়, যেন মনের। এখানে কোনো নাম ফলক নেই, নেই কোনো ঘোষণা। তবুও যে আসে, সবাই বুঝে যায় এখানে কেউ ছিল। কেউ এমন একজন যাকে হারিয়ে যাওয়ার পর ভুলে যাওয়া যায়নি, হয়তো যাবেও না। আহিরের লক্ষ্য সুফিয়ান হায়দারের বাঁশিটি, সেই বাঁশি যা তিনি মুক্ত সুরে বাজাতেন। তিনি চলে গেলেও বাঁশিটি নিশ্চয়ই আছে, ভেবে আহির ঘরটির আলমারি থেকে শুরু করে এটা ওটা খুঁজতে শুরু করলো। মীর আহিরকে উভ্রান্ত দেখে জিজ্ঞেস করলো, কি খুঁজছিস? বাঁশি, সুফিয়ানের। একবার সেই বাঁশিটি ছুঁয়ে দেখতে চাই। স্বর্ণের বাঁশি। কোথায় সেই বাঁশি? আমিও ছুঁয়ে দেখতে চাই, বলল মীর। সাথে থাকা গাইড একটা কাজে বাইরে গেছেন,
সেই সুযোগে আহির তারা পুরো ঘরে খোঁজাখুঁজি শুরু করলো। ড্রয়ার, আলমারি, পাশের গোপন ঘর সব তন্ন তন্ন করে খুঁজে দেখলো, কোথাও সুফিয়ানের বাঁশিটি পেল না। বাঁশি না পেয়ে তারা বিভ্রান্ত হয়ে গেল। মীর বলল, বাঁশিটি কোথায় যাবে? সেটাই তো, ওনার ঘর এটা। সবকিছু এই ঘর এবং পাশের গোপন ঘরটাতে থাকার কথা, সেখানেও নেই। রাফিদ মীর ও আহিরের রেস্ট টেনে বলল, বিনতির ঘরে নয় তো? না, আমার তা মনে হচ্ছে না, আহির বলল। বিনতি বাইয়ের স্মৃতি হিসেবে তার বাঁশি সাথে নিলেও নিতে পারে। মীর বলল। আহির নির্বাক হয়ে শুধু মীরের দিকে তাকালো। সে ঠিক বলেছে, বিনতি বাইয়ের স্মৃতি হিসেবে তার বাঁশির সঙ্গে নিয়ে যেতে পারে। অস্বাভাবিক কিছুই নয়। আহির ঠোঁট চুলকিয়ে বলল, মন্দ বলিসনি, কিন্তু আমার মনে হচ্ছে বাঁশি এখানেই ছিল। কেউ চুরি করে নেয়নি তো? সন্দেহের ছায়া ফুটে উঠল আহিরের চোখে মুখে। মীর হেঁটে হেঁটে বলল, কিন্তু এত এত গার্ডস থাকতে কিভাবে চুরি করবে? জমিদার বাড়িতে যে সম্পত্তি থাকে সেসব ভোগ করার জন্য যদি বৈধ উত্তরাধিকার না থাকে, তবে সবকিছু সরকারের অধীনে থাকে, অথবা তারা নিয়ে যান। তারা নেয়নি তো? আহির বেবে জবাব দিল, হুঁ, তুই বোধহয় ঠিকই বলেছিস। তবু কোথাও একটা খটকা রয়ে গেল। মীর আহিরের সামনে গিয়ে ফিক করে হেসে বলল, তুই গোয়েন্দা। গোয়েন্দারা জন্মই নেয় সন্দেহ নিয়ে। জন্মের পর থেকে যাকে দেখেছিস তাকেই আসামি মনে করেছিস, আর এখনো তাই করছিস। সব বিষয়ে সন্দেহ ঠিক নয়। হায়দার বংশের বৈধ উত্তরাধিকার নেই, ফলে সরকার নিয়ে গেছেন সমস্ত সম্পত্তি, টাকা পয়সা, সোনা দানা। কিন্তু সিন্ধুতলী গ্রামের জমিদারও এবং সিন্ধুতলী গ্রামের জমিজমাও এখন শহরের সাথে মিশে গেছে। সুতরাং সবকিছু এখন সরকারের, শুধু খোলসা বাড়িটি পড়ে আছে। তুই উত্তেজিত হয়ে গেলি কেন? রাফিদ জিজ্ঞেস করলো। আমি ঠান্ডা মাথায় বলতেছি, যে খুঁজে এসেছিলাম পূর্ণ হয়েছে। সুফিয়ান হায়দার এবং ফারদিনার কবর দেখেছি, কিন্তু তার বাঁশি আর ছুঁয়ে দেখা হয়নি। তো এবার ফিরে যাওয়া যাক। মীর বলে গড়টি থেকে বের হয়। আহির বলল, অন্যান্য গড়গুলো দেখি, এসেছি যখন সবটা পরিদর্শন করেই যাই। সুফিয়ানের গড় থেকে বেরিয়ে এলে বাঁদিকে আরেকটি গড়। তারা ঘরটিতে প্রবেশ করে। ঘরটি কার বোঝা না গেলেও দেয়ালে একটি মেয়ের ছবি টানানো দেখে বোঝাই যাচ্ছে কোনো মেয়ের ঘর ছিল। যারা দেখাশোনা করে তারা ভীষণ যত্নে রেখেছে প্রতিটি ঘর। ছবিতে মেয়েটিকে স্পষ্ট বোঝা গেল না। আহির বলিষ্ঠ হাতে ছবিটি দেয়ালে মুক্ত করে নিয়ে বারান্দায় গেল। দিনের আলোয় যতটুকু স্পষ্ট ছবিটির মেয়েটিকে দেখা যাচ্ছে তা দেখে বোঝা যাচ্ছে মেয়েটি ভীষণ সুন্দরী ছিল। কালো রঙের রাজকীয় পোশাক পরিধান করা, রানীর বেশে একটি চেয়ারে বসা। মেয়েটিকে তারা বিনতি ভেবে নিশ্চিত হলো। তখন ঘরটিতে প্রবেশ করলো মীর। আহিরের থেকে ছবিটি নিল, ভালোভাবে পরখ করলো ছবিটি। এরপর বলল, নিশ্চয়ই এই মেয়েটা পিয়াসা। দেখতে ভারী সুন্দরী ছিল। আমার মনে হচ্ছে বিনতি। আমার মনে হচ্ছে বিনতি, রাফিদ বলে থামতেই পর্যটক গাইড হাজির হলেন। ওনাকে দেখা মাত্রই আহির প্রশ্ন ছুড়ে ছবিটি এগিয়ে দিয়ে বলল, এই ছবিটি কার? পর্যটক গাইড দম ছেড়ে বলল, পিয়াসা। পিয়াসার ছবি, যা অঙ্কন করেছেন সুফিয়ান হায়দার নিজেই। উনি দারুণ অঙ্কন করতেন। আহির প্রশংসার সুরে বলল, আপনাদের আরো কিছু দেখার আছে? গাইড জিজ্ঞেস করলেন। আরো ঘর আছে, 3 তলায় যাব? এসেছি যখন দেখেই যাই, বলে ঘরটি ছেড়ে বের হয়ে তারা 3 তলার দিকে হাঁটলো। মীর যেতে যেতে উদ্বিগ্ন হয়ে বারবার এদিক ওদিক তাকালো, যেন নতুন কিছুর খোঁজে, নতুন কারো আগমনের অপেক্ষায়, অথচ কারোরই যেন আসার নয়। মীর দৃষ্টি নামিয়ে নিল, সবার পেছনে সে হাঁটছে। হঠাৎ দাঁড়িয়ে পড়ল সিগারেটের নেশায়। পকেট থেকে সিগারেট এবং ম্যাচ বের করে ধরিয়ে নিল। বেশ কয়েকটা সময় নিয়ে বেশ অনেকটা সময় গেছে সে সিগারেট ধরায়নি। সে সিগারেট ফুঁকতে ফুঁকতে সামনে এগোতে লাগলো। বাকিরা তাকে ফেলে আগে চলে গেছে। দিন হওয়া সত্ত্বেও ভেতরেও অনেক জায়গায় ঘোর অন্ধকার। সেখানে আলোর জন্য মশাল ব্যবহার করা হয়েছে। মশালের আলোয় পূব পাশের একটি ঘর স্পষ্ট ফুটে উঠল। কারো অবয়ব দেখা যাচ্ছে, কোনো নারী মূর্তির অবয়ব। মীর দৃষ্টি সরিয়ে নিল। ভুল দেখছে ভেবে চোখ হাতের সাহায্যে পরিষ্কার করলো। ঘুরে আবার তাকালো। না, সে ভুল দেখছে না। নিশ্চিত সেখানে কেউ আছে। মীর এবার বাকিদের দেখার চেষ্টা করে সেই অবয়বের দিকে এগিয়ে গেল। ঘরটির সামনে এসে দাঁড়ালো মীর। অবয়বটি এখনো বিনা নড়েচড়ে দাঁড়িয়ে আছে। ভিতর থেকে নারী ছায়া মূর্তি পড়ছে। ছায়ার চুলগুলো উঠছে। মীর মৃদু কণ্ঠে বলল, কে ওখানে? এভাবে লুকিয়ে দাঁড়িয়ে আছো কেন? ওপাশ থেকে কোনো জবাব আসলো না। মীর তখন ঘরটির ভিতরে ঢুকে গেল বিদ্যুৎ গতিতে। কেউ নেই। লম্বা লাঠির মতো একটা বস্তার উপরে সাদা কাপড় ঝুলে আছে, যার গড়ন একজন নারীর অবয়বের মতো তৈরি হয়েছে।
মীর হাঁফ ছেড়ে বাঁচল। গর্তের ভিতরে ঘুরে ঘুরে দেখল সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা কিছু জিনিস। মীর কাপড় তুলে দেখল জিনিসগুলো বেশ কিছু পেইন্টিং। তখন মীরের জ্যেষ্ঠ ইন্দ্রিয় আবিষ্কার করলো কজোড়া পায়ের আওয়াজ। দরজার দিকে তাকাতেই দেখতে পায় আহির তাদের। মীর পুনরায় ঘুরে ঘুরে সমস্ত পেইন্টিং এর দিকে তাকাল। আহির এগিয়ে গেল তার দিকে। তুই এখানে? মনে হলো ঘরটাতে কেউ আছে, কিন্তু কেউ ছিল না। এই পেইন্টিং গুলো সাদা কাপড়ে ঢাকা ছিল। সবাই পেইন্টিং গুলো মনোযোগ দিয়ে দেখছে, হাতের স্পর্শ করছে। এত নিখুঁত পেইন্টিং তারা এর আগে আর কখনো দেখেনি। মনে হচ্ছে কেউ পেশাগত হাতে এঁকেছে, নতুবা জীবন্ত মনে হতো না অঙ্কনগুলো। একটা দৃশ্যে একজন নারী লণ্ঠন হাতে, মনে হচ্ছে সে হেঁটেই এগোচ্ছে। পরের আরেকটি পেইন্টিং এ দেখা যায় একজন বাঁশিওয়ালাকে। সে শিমুল গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছে, যেমনটি সুফিয়ান বাজাতো। আরেকটি পেইন্টিং এ দেখা যায় সমুদ্রের পাড়ে দুজন বসে আছে পাশাপাশি, একজন নারী ও একজন পুরুষ, ঠিক যেন সুফিয়ান ফারদিনা। এরপর আরেকটি দৃশ্যে দেখা যায় কুমির। কুমিরটিকে কেউ কিছু খাওয়াচ্ছে, যেমন খাওয়াচ্ছিল ফারদিনার বাইয়েরা মানুষের মাংস। এরপরের পেইন্টিং এ একটি বাঘ, বাঘটির সামনে চারজন অশ্বধরী, মনে হচ্ছে ফারদিনার বাইয়েরা, এবং রক্তশোষী। সর্বশেষ আরো তিনটি পেইন্টিং। একটিকে একজন নারীকে একজন পুরুষ মুখ চেপে হত্যা করছে, অপরটিতে একজন নবজাতক শিশু। শেষ যে পেইন্টিং সেটি দেখে আহির আহত হলো। একজন যুবকের দিকে অপর একজন রাইফেল হাতে গুলি ছুড়ছে। প্রতিটি পেইন্টিং এর সাথে সুফিয়ান হায়দার এবং ফারদিনার জীবনের বিশেষ কিছু অংশ যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। তাদের স্মৃতিগুলো মোড়ানো এই পেইন্টিংয়ে। মীর, আহির, রাফিদ একে অপরের সাথে চোখাচোখি করলো। মীর বলল, সুফিয়ানের কাছে হয়তো আলিমনগরের কাটানো মুহূর্তগুলো সবচেয়ে সেরা ছিল। তাই সেই স্মৃতি ভুলতে পারছিল না বলেই অঙ্কন করে রেখেছিল। আহির শেষ পেইন্টিং এর দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন স্থির দৃশ্য কিছু বলছে। আহির মনোযোগ দিয়ে শুনছে। মীর আহিরের কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে তোর? আহির হুঁশে ফিরল যেন। বারবার পলক ফেলল। বলল, এই পেইন্টিং কি সত্যিই সুফিয়ান এঁকেছে? রাফিদ বলল, একমাত্র সেই নিখুঁত চিত্র ফুটিয়ে তুলতে পারত। মনে হচ্ছে সবাই যেন জীবন্ত। না, সুফিয়ান আঁকেনি, অন্য কেউ। আহির আত্মবিশ্বাসের সাথে বলল। থেমে গাইডের দিকে ঘুরে তাকালো। ওনার সম্মুখে এগিয়ে বলল, এইগুলো কে এঁকেছে বলতে পারবেন? এবং কবে? গাইড বললেন, পেইন্টিংয়ের এক কোণে তারিখ লেখা আছে, দেখুন। যত্নে রাখা ছিল, আশা করি স্পষ্ট দেখবে। আহির শেষ পেইন্টিংয়ের এক কোণে তাকালো। সময়টা দেখে আহির কিঞ্চিত বিস্ময়কর হলো। চোখ দুটো যেন হঠাৎ বিস্ফোরিত হয়ে উঠল। আহির পিছনে সরল। মীর বলল, কবে আঁকা? সুফিয়ান হায়দারের মৃত্যুর অনেক আগে, এবং সে এঁকেছে, ওনার নামই লেখা। আহির আতঙ্কের সাথে বলল কথাগুলো। মীর ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমি তো সেটাই বললাম। এতে এত ঘাবড়ানোর কি আছে? সুফিয়ান হায়দার আলিমনগরে যে সময়ে ছিলেন এবং মারা যান, তার অনেক আগের সময়েই এই পেইন্টিংগুলো এঁকেছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি সুফিয়ান হায়দার এগুলো এঁকে থাকতো, তবে উনি কিভাবে ওনার ভবিষ্যৎ আগে থেকেই জেনেছিলেন? এবং উনি কিভাবে মারা যাবেন সেটাও কিভাবে উনি বুঝতে পারলেন? শেষ পেইন্টিং দেখ, সুফিয়ান হায়দার বেঁচে থাকাকালীন যেন তার মৃত্যু কিভাবে হবে তা জানতে পেরেছিলেন। আহিরের অবাক হওয়ার পিছনের কারণ মীর এবং রাফিদ এতক্ষণে বুঝতে পারল। সঙ্গে সঙ্গে অবাক হলো। তার অঙ্কন করা প্রতিটি দৃশ্যের সাথে তার ভবিষ্যৎ জীবন কিভাবে মিলল? মীর স্তব্ধের মতো শুধু হা হয়ে রইল। এতক্ষণে সে বিষয়টি লক্ষ্য করেনি, বুঝতেও পারেনি। আহির কি সেকেন্ড কয়েক চিন্তিত ভঙ্গিতে ভেবে গাইডকে লক্ষ্য করে বলল, আচ্ছা, সুফিয়ান হায়দারের সেই বাঁশি কোথায়? চুরি হয়েছে। সরকার সমস্ত সম্পত্তি নিলেও সেই বাঁশি নেয়নি। সুফিয়ান হায়দার যেভাবে তার গড়ে রেখেছিলেন ঠিক সেভাবেই ছিল। কিন্তু একদিন গড় পরিষ্কার করতে এসে দেখে সেই বাঁশি নেই। চোর যেই হোক, সে ভীষণ চালাক। নয়তো এত গাইড থাকার পরেও চুরি করাটা কঠিন বিষয় ছিল। উনি থেমে আবার বললেন, তবে সুফিয়ানের বাঁশির সুর ছিল অন্যরকম। অর্থাৎ ওনার বাঁশির ধরনই এমন ছিল যে বাঁশিতে ঠোঁট লাগিয়ে সুর তুললেই সুর মুগ্ধকর হতো। কেউ বলে এখনো সেই সুর শোনা যায়, তবে কে কোথায় বসে বাজাচ্ছে তা বলা যাচ্ছে না।